আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের ৩ নম্বর পাঠ। আমরা ৩ নম্বর পাঠে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি মোট অরবিটাল সংখ্যা নির্ণয়, মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমরা এই দুইটা পাঠ ছাড়াও ৩ নম্বর পাঠের মধ্যে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2l+1, 2l+1। এল হচ্ছে কি, এল হচ্ছে উপশক্তি স্তরের মান। আমরা অবশ্যই তোমরা আগে পড়ে আসছো এল এর মান সর্বোচ্চ হতে পারে 0, 1, 2, 3 3 পর্যন্ত। এরপর মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের মধ্যে আছে 2 × 12+1, 2 × 12+1। এল তো বলছি একটু আগে, আমরা এখন এটা নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমরা আগে একটা প্রশ্ন লিখি। প্রশ্নটা যদি আমরা এভাবে করে লিখি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের জন্য মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা বের করো। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের জন্য মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো বা বের করো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। সোডিয়াম হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা 11। আমরা ইলেকট্রন বিন্যাস করে নিই 1s 2s 2p6 3s 1। আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন দেখো তো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর কত? 3s। আমরা লিখি সোডিয়ামে সর্বশেষ শক্তি স্তর হলো 3s। এক্ষেত্রে n এর মান কত? এক্ষেত্রে n সমান হচ্ছে 3। এই বেস যেটা আছে সেটাই n এর মান। এখন আমরা একটা একটা করে নির্ণয় করব। প্রথমে নির্ণয় করব মোট অরবিটাল, পরে নির্ণয় করব মোট ইলেকট্রন সংখ্যা। আমরা প্রথমে এইভাবে করে লিখে নিই আবার। n সমান 3 হলে l সমান কত হবে? l সমান 0, 1, 2। l সমান 3 হলে l সমান 0, 1, 2, মানে 2 পর্যন্ত। এক কম হয় সবসময় l এর মান। যদি 4 হতো তখন 3 পর্যন্ত হতো। এবার মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করি। মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। l এর মান একবার 0 এর জন্য বের করতে হবে। আমরা লিখব l এর মান 0 হলে সূত্র হচ্ছে কি 2l+1। মোট অরবিটালের সূত্র 2l+1। আমরা লিখে নিলাম। এখন l এর মান আমরা বসাই দিব 2 * l এর মান হচ্ছে 0, তাহলে 0 এটা বসালাম, +1 লিখলাম সূত্র অনুসারে। এটাকে 2 পিছনের মানে গুণ, আর 0 l এর জায়গায় 0 বসাই +1। এবার আমরা ক্যালকুলেশন করলে 2 এর 0 0, 0 এর 1 যোগ করলে 1 1। আমরা 2 পর্যন্ত করতে হবে। এরপর l সমান 1 হলে সূত্রটা আবার লিখতে হবে 12+1। 2 * 1 বসাবো l এর জায়গায়, 1+1। তাহলে আমাদের 2 একে 2, 2 একে যোগ করলে 3টি। এবার আসে l সমান 2 হলে 2l+1। তাহলে এর জায়গায় কত বসাবো? 2+1। 2 2 গুণে 4, 4 একে যোগ করলে কত? 5টি। আশা করি বুঝতে পারছি। মানগুলো বসাই দিতে হয়ে গেছে। প্রথম কাজটা কি করছি আমরা? প্রথম কাজে ইলেকট্রন বিন্যাস করছি, যেটা বলা হয়েছে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের জন্য মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s। আমরা 3s লিখলাম, সর্বশেষ শক্তি স্তর 3s। 3s এর জন্য n এর মান হলো 3। এরপর লিখলাম n সমান 3 হলে l সমান কত হবে? 0, 1, 2, মানে 3 হইলে 1 কম 2 পর্যন্ত, 4 হলে 1 কম 3 পর্যন্ত, এরকম করে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করব। করার জন্য আমরা l সমান 0 হলে লিখলাম আগে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12+1। l এর জায়গায় 0 বসাই দিলাম, 1টি পেলাম। আবার 1 যখন হলো তখন l এর জায়গায় 1 বসাই দিলাম, 3টি পাইলাম। যখন l এর মান 2, তখন আমরা l এর মান এখানে আনি 2 বসাই দিলাম, 2 2 গুণে 4, 4 একে যোগ করলে কত? 5। এখন মোট অরবিটাল সংখ্যা যোগ করে দিলে আমাদের অরবিটাল সংখ্যাটা বের হয়ে যাবে।
তাহলে আমরা লিখবো কি মোট অরবিটাল। সুতরাং মোট অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা 1 যোগ 3 যোগ 5, তাহলে 8 9 9টি। শেষ। 1 প্রথমে পেলাম 1, পরে পেলাম 3, পরে পেলাম 5। তাহলে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় শেষ। এবার মোট ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব একদম সেম ভাবে। যেহেতু দুইটা পার্ট বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করলাম, এবার নির্ণয় করব মোট ইলেকট্রন সংখ্যা। তো কিছু করতে হবে না, আমরা প্রথমে হেডলাইন লিখি মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয়। লেখার পর আমরা এল সমান 0 হলে সূত্র কি 2 × 12 + 1, আবার এল সমান 1 হলে, আবার এল সমান 2 হলে, এল সমান 1 হলেও বের করতে হবে আমাদের, আবার এল সমান 2 হলেও বের করতে হবে। আমরা সূত্রগুলো একসাথে লিখে নিই, 12 + 1, তাহলে মান বসানো সহজ হবে। আবার 2 × 12 + 1, দেখো একটু আমরা 2 এর 2 বসাই দিলাম, ব্র্যাকেটের ব্র্যাকেট, এল এর জায়গায় কত আবার 2 আছে, 2 বসাইলাম, পিছনের মানে গুণ আর এল এর মান 0, এরপর প্লাসের পাস 1, তাহলে 2 0 0 0 আর 1 যোগ করলে 1, 2 1 2। আচ্ছা, এরপর এল এর মান আছে 1, তাহলে সেই ক্ষেত্রে 2 × 1 + 1, এল এর জায়গায় 1 বসাই দিলাম, বাকিটা তো আগের মতো, 2 2 1 2 3 3 2 6টি। এরপরে 2 আছে, তাহলে 2 × 2 × 2 + 1, এল এই যে এল আছে, এল এর জায়গায় 2 এটা বসালাম আমি, তাহলে 2 2 4 4 1 5 5 2 10টি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করে দিই মোট। সুতরাং মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 + 6 + 10 = 18। আশা করি বুঝতে পারছো। তোমরা অবশ্যই এই নিয়ম ফলো করলে, এই পদ্ধতি অনুসরণ করলে মোট অরবিটাল আর মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করাটা অনেক সহজ হয়ে যাবে। এভাবে করে করবা, আমি সবসময় এভাবে করে করতাম। 9 10 এই পার্টটা আছে, তবে বইতে অত ভালোভাবে দেওয়া নাই, তাই আমি আমার মতো করে সাজাই সুন্দর করে বুঝাই দিচ্ছি। এরপরে আমাদের আসবে আউফ বাউ নীতি। আউফ বাউ নীতি, এই নীতিকে বিল্ডিং আপ নীতিও বলা হয়। কেন বলা হয়? আচ্ছা, আমি একটু সংক্ষেপে নীতিটা একটু আলোচনা করি। ধরো এই নীতিটা হচ্ছে মূলত n+l এর নীতিও বলা হয়। ইলেকট্রন বিন্যাসের মূল নীতি এটা, বা n+l এর নীতি। তো আউফ বাউ নীতি কাকে বলে? এটা হচ্ছে এরকম, ধরো প্রতিটি অরবিটালে ইলেকট্রন সমূহ n+l এর মান অনুসারে প্রবেশ করে। যে শক্তি স্তরে n+l এর মান কম, সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, আর যে শক্তি স্তরে n+l এর মান বেশি, সেখানে কি করবে? পরে প্রবেশ করবে। দুটি শক্তি স্তরের মধ্যে যদি n+l এর মান সমান হয়ে যায়, যে শক্তি স্তরে n এর মান কম, সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, আর যে শক্তি স্তরে n এর মান বেশি, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করি। বলছে আউফ বাউ নীতিটা হচ্ছে n+l এর নীতি, মানে প্রতিটি অরবিটালে ইলেকট্রন সমূহ n+l এর মান অনুসারে প্রবেশ করবে। যে শক্তি স্তরে এর মান কম, সেই শক্তি স্তরে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, আর যে শক্তি স্তরে n+l এর মান বেশি, সেই শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। দুটি শক্তি স্তরের মধ্যে যদি n+l এর মান কোনো কারণে সমান হয়ে যায়, তখন যে শক্তি স্তরে n এর মান কম, সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, আর যে শক্তি স্তরে n এর মান বেশি, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এবার আসলে আউফ বাউ নীতিটা আমরা একটু প্রয়োগ করবো। আউফ বাউ নীতি প্রয়োগ কিভাবে হয় দেখো, আমরা এভাবে একটা প্রশ্ন লিখলাম, 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন প্রথমে কোনটিতে প্রবেশ করবে? কোনটিতে প্রবেশ করবে? তোমাদের মনে আছে কিনা, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম, তখন আমরা এরকম 1s 2s 2p 3s 3p 3d, এরপর 4s 4p 4d, দেখো আমরা এরকম করে দাগ দিছিলাম। দাগ দেওয়ার পর দাগ কি বলছে দেখো, 3p এর পরে ইলেকট্রন কোথায় যায়? আগে 4s এ, তারপর ইলেকট্রন 3d তে আমরা দিছিলাম। এখন এই জিনিসটা কেন হয়েছে?
3p পর্যন্ত ঠিক আছে, কিন্তু 3p এর পরে 3d তে যাবে না, গিয়ে সে আগে 4s এ যাবে, এই কারণটাই ব্যাখ্যা করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা এভাবে করে লিখবো 3d এর ক্ষেত্রে তোমরা আমার মতো করে করবে n প্লাস l, আবার এই পাশে লিখবা 4s এর ক্ষেত্রে এটা সামনে দিয়ে লিখবে n প্লাস l, লিখে নিলাম। লেখার পরে আমরা এই দুইটা মান এখন বের করব। 3d এর ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে বেস যেটা সেটা 3, আর l এর মান কত? দেখো l এর মান হচ্ছে এরকম, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে 3। তো যেহেতু এখানে d আছে, d এর জন্য l এর মান হচ্ছে 2। তোমরা আগে যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছে। 3 দিয়ে যোগ করলে 5। এবার এটাতে আসি, n এর মান হচ্ছে বেস 4, 4 হচ্ছে n এর মান, l এর মান কত? l এর মান s, এসে আছে 0, তার মানে l এর মান 0। তাহলে 4 আর 0 যোগ করলে হচ্ছে 4। দেখো তো ওই দুইজনের মধ্যে কোনটার ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি? 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি, 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কম। তাই 3d তে তাই কি হবে? তাই 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে আর 3d তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আমি আরেকবার একটু ক্লিয়ার করি, দেখো n এর মান n প্লাস l এর মান বের করব। প্রশ্ন বলা হয়েছে 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন প্রথমে কোনটিতে প্রবেশ করবে। আমরা প্রথমে 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান বের করব, এরপর 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান বের করব। 3d এর ক্ষেত্রে দেখো n এর মান হচ্ছে 3, আর d এর জন্য l এর মান হচ্ছে কত? 2। তাহলে d এর জন্য l এর মান 2 বসালাম, টোটাল 5। 4s এর ক্ষেত্রে n এর মান 4, আর s এর জন্য l এর মান হচ্ছে 0, 0 বসালাম। তাহলে আমাদের দাঁড়াবে কত? 4। এখন এই দুইজনের মধ্যে এর n প্লাস l এর মান কম, মানে 4s এ 3d এর n প্লাস l এর মান বেশি, তাই ইলেকট্রন প্রথমে এটাতে প্রবেশ করবে, এরপর এটাতে প্রবেশ করবে। আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা যদি সমান হয়ে যায়, আমরা বলছিলাম যখন শর্ত করেছি সমান হয়ে গেলে ঘটনাটা কি ঘটবে। ধরো আমরা 3d লিখলাম, এরপরে লিখলাম 4p, তো এখানে 4p লিখে রাখলাম। 3d এর ক্ষেত্রে দেখো n এর মান 3, আর d এর জন্য l এর মান হচ্ছে 2, তার মানে 5। 4p এর ক্ষেত্রে n এর মান 4, p এর জন্য l এর মান হচ্ছে 1, তার মানে 5। এখান থেকে লিখলাম আর কি l এর মান আছে, এগুলো বুঝতে পারছি। দেখো তো এখন দুইজনের n প্লাস l এর মান সমান হয়ে গেল না? এবার দুইজনে যদি n প্লাস l এর মান সমান হয়ে যায়, তাহলে আমাদের দেখতে হবে কার n এর মান কম। দেখো তো 3d এর ক্ষেত্রে n এর মান কম না, ছোট না? 4p এর ক্ষেত্রে n এর মান বড় না? তাহলে ইলেকট্রন প্রথমে 3d তে প্রবেশ করবে, এরপর কোথায় প্রবেশ করবে? 4p তে প্রবেশ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যখন n প্লাস l এর মান সমান হবে, তখন যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, আর যেখানে n এর মান বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আশা করি এই পার্টটাও বুঝে গেছে। এটা হচ্ছে আউটবাউন্ড নীতি। এরপরে তোমাদের মূল বইতে তোমরা দেখতে পাবো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, এগুলো আছে। এগুলো আমরা আগে করে ফেলছি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। আমরা এখন আলোচনা করব আইসোটোপ। আমি সংক্ষেপে বিষয়গুলো একটু বুঝাই দেব তোমাদেরকে। আইসোটোপ জিনিসটা কি? দেখো এখানে প আছে, আইসোটোপ। প থাকা মানে ফোটন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? ফোটন সংখ্যা সমান। তো আমি একটু সংজ্ঞাটা এইভাবে করে মনে রাখতাম, যে সকল মৌলের ফোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যে সকল মৌলের ফোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন তোমরা আইসোটোপ দেখতে পাবা, দেখো আমি একটু দেখি। কার্বন 6, 6, 6, 12, 13, 14। এখন এরা আইসোটোপ কেমনে হইলো? আইসোটোপ হওয়ার মূল কারণ হচ্ছে, দেখো এখানে 6 আছে ফোটন, এখানেও 6, এখানেও 6 ফোটন, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাই এটা হচ্ছে আইসোটোপ। তোমরা হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখতে পাবা প্রকৃতিতে। হাইড্রোজেন, এরপর আছে ডিউটেরিয়াম, এরপর আছে ট্রিটিয়াম। মনে আছে কিনা তোমাদের বইতে আছে এটা? প্রথমটা হাইড্রোজেন বা ফোর্টিয়াম, পরেরটা ডিউটেরিয়াম, পরেরটা হচ্ছে ট্রিটিয়াম। এটা কি বলে? হাইড্রোজেন, হাইড্রোজেন। এটা হচ্ছে ডিউটেরিয়াম। এটা হচ্ছে আরেকটু সামনে লিখে দিলে সুবিধা হয় আমাদের। 1 3। এটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এখন হাইড্রোজেন দিয়ে মানে প্রথম আইসোটোপ দিয়ে যে পানি তৈরি হয় সেটা হচ্ছে H2O, সেটা নরমাল পানি, সাধারণ পানি। আচ্ছা,
এটা আণবিক ভর হবে কত 1 * 2 + 16 মানে হচ্ছে 18। ডিউটেরিয়ামের ক্ষেত্রে যখন পানি তৈরি হবে সেটা হবে ভারী পানি D2O। এটা কি বলে? ভারী ভারী পানি D2O। ভারী পানির সংকেত হচ্ছে এটা। এটা নরমাল পানি, এটা হচ্ছে ভারী পানির সংকেত। তো ভারী পানির ক্ষেত্রে ভর হবে কত 2 * 2 প্লাস অক্সিজেন 16। 2 বুঝেন এই ভর আছে 2, 2 বসালাম গায়ে 2, 16, তার মানে এটা হচ্ছে 16 × 4 = 20। এবার হচ্ছে ট্রিটিয়ামের ক্ষেত্রে ট্রিটিয়াম হচ্ছে অতি ভারী পানি, এটা হবে T2O। অতি ভারী পানি, অতি ভারী পানি, সেটা হচ্ছে ট্রিটিয়াম দেওয়া হবে। এখন এখানে ভর আছে 3, 3 * 2 প্লাস 16, 3 × 6, 6 আর 16, 17, 18, 19, 22, মানে 22। আমাদের অতি ভারী পানির আণবিক ভর হচ্ছে 22। তোমরা এই বিষয়গুলো একটু দেখবা ভালো করে, তাহলে আশা করি বুঝতে পারবে। মানে হাইড্রোজেন দিয়ে হয় নরমাল পানি, ডিউটেরিয়াম দিয়ে হয় ভারী পানি, আর ট্রিটিয়াম দিয়ে হয় অতি ভারী পানি। আইসোটোপ নিয়ে আমাদের আলোচনা শেষ। আইসোটোপের পরে আছে আমাদের আইসোবার। আইসোবার হচ্ছে যে সকল মৌলের বার আকার মানে ভর সংখ্যা সমান। যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখন তোমরা দেখতে পারবো পটাশিয়াম আমরা এইভাবে হিসাব করি একদম পজিটিভ, আর্গন আর হচ্ছে ক্যালসিয়াম। আর্গন 18, ভর 40, ক্যালসিয়াম হচ্ছে 20, ভর হচ্ছে 40। দেখো এই দুজনের ভর সংখ্যা সমান, তাই এটা হচ্ছে পরস্পরের কি আইসোবার। এবার আসো আইসোটোন। আইসোটোন টোন দন্ত্যান্ন, দন্ত্যান্ন আছে, দন্ত্যান্ন থাকা মানে নিউটন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? নিউটন সংখ্যা সমান। আচ্ছা, এখন নিউটন সংখ্যা সমান, তো আমরা বলবো যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আবার বলি, যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন দেখো আমরা একটু হিসাব করি, কার্বন 6, 6 × 2 = 12, এভাবে করে লিখি, অক্সিজেন 8 আর 2 × 16। এটা কার্বনের একটা আইসোটোপ। এখন যদি আমরা নিউটন সংখ্যা বের করি, তোমাদের মনে আছে হয়তো আমি প্রথম ভিডিওতে করছিলাম, প্রথম ভিডিওতে এটা আলোচনা করছি। নিউটন বের করতে হয় ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ। ভর আছে 14, পারমাণবিকের সংখ্যা 6, মানে হচ্ছে 8। এরপর অক্সিজেন বের করি, n = a - z, 16 - 8, 8। দেখো সংজ্ঞায় বলা হয়েছিল ভর আর পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে কিন্তু দুইজনের, কিন্তু নিউটন সংখ্যা সমান হবে। দেখো আমাদের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাও ভিন্ন, আবার পারমাণবিক সংখ্যা কি ভিন্ন। এটা হচ্ছে পরস্পরের কি আইসোটোন। এবার আমরা আজকে আরেকটা অঙ্ক করব, একটা পার্টের অঙ্ক, এরপর আমাদের আজকের জন্য এখানেই শেষ। আমরা নির্ণয় করব মৌলের একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক আকারে পারমাণবিক ভর নির্ণয়। কি লিখলাম? মৌলের একটি পরমাণুর ভর হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। সূত্রটা একটু লিখি আমরা, সূত্রটা একটু বড় হবে, আমি এভাবে লিখি, সরিয়াতে আপেক্ষিক ক আকারে পারমাণবিক ভর, সরিয়াতে আপেক্ষিক ক আকারে পারমাণবিক ভর। এবার আমরা এরকম করে একটু দাগ দিয়ে নিব। উপরে হবে একটি পরমাণুর ভর আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের
ভরের 1/12 অংশ। আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন দেখো একটি পরমাণুর ভর সবসময় এটাই থাকবে, সবসময় এটাই ফিক্স থাকে। আচ্ছা লিখলাম, কিন্তু কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশ, এটা হচ্ছে 1.667 × 10⁻²⁴। মানে একটি পরমাণুর ভর সেটা পরিবর্তন হয় কিছুদিন পরে পরে, মানে কিছুদিন বলতে আমরা যে কোনো প্রশ্নে সেটা পরিবর্তিত হবে, কিন্তু কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশ যেটা আছে সেটা হচ্ছে প্রোটনের ভর। এটা সব সময় ফিক্স থাকবে, একদম সব সময়, যত অঙ্ক করবো সকল অঙ্কের ক্ষেত্রে এই মানটা এভাবে থাকবে। সূত্রটা বুঝতে পারছো? আমি একটা অঙ্ক দিই তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা দেখলাম ক্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻20 ধরো 23 গ্রাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা লিখছি ক্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻23 গ্রাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। প্রথম কাজ হচ্ছে এই সূত্রটা লেখা, তারপর একটি পরমাণুর ভর যেভাবে সেভাবে লিখবা আর নিচের অংশের মানে এটা লিখে ফেলবা, এটা ফিক্সড। করার পরে আমরা একটি পরমাণুর ভর আছে কত, 3.16 × 10⁻23 সেটা লিখে দিলাম, আর নিচের মান যেভাবে আছে সেভাবে লিখে দিই। লেখার পরে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে রেজাল্ট কত আসে। ভাগ 1.667 × 10⁻²⁴ আমাদের আসছে 18.95। কত আসছে? 18.95, অর্থাৎ প্রায় 19-এর কাছাকাছি। 19-এর কি কাছাকাছি, মোটামুটি এরকম করলে হয়ে যাবে। এটা ক্লোরিন না, আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ফ্লোরিনের, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্লোরিন। আশা করি বুঝতে পারছো, এইভাবে করে তোমরা করে ফেললো। মানে শুধু একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, তুমি ওই মানটা আনি বসাই দিবা, আর কার্বন 12 আইসোটোপের ভর 1/12 অংশ, সেই মান তো মুখস্থই, সেটাও তার মতো করে বসে যাবে, ভাগ করে দিবা, রেজাল্ট বের হয়ে যাবে। আচ্ছা, আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আমরা ভালো করবো। আসসালামু আলাইকুম।